কোনো স্ত্রী কখনো কোনোদিন কোনোভাবেই তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। প্রতিটি নারীর স্বপ্ন থাকে তার স্বামী তাকে তার সবটা দিয়ে ভালোবাসুক, তাকে আগলে রাখুক, তার ভালোবাসায় সে পৃথিবীর সকল মোহ কাটিয়ে নিক। তবে কিছু কিছু স্বামী সত্যি তাদের স্ত্রীকে ভালোবাসে, তাদের দাম্পত্য জীবনকে সফল করে তোলে। আবার কিছু সংখ্যক পুরুষ আছে যা তাদের স্ত্রীকে এতটা ভালোবাসার পরও অন্য নারীর লোভ সামলাতে পারে না, সময় সুযোগ পেলেই অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এমন দুশ্চরিত্রবান পুরুষদের কি হওয়া উচিত? আর যে মেয়েটির সাথে সে অনৈতিক সম্পর্কে জড়ালো তারই বা ভবিষ্যৎ কি? সে কি তার অবৈধ সন্তানের পিতৃ পরিচয় পাবে, নাকি সে অবহেলা অনাদারে আত্মহত্যার পথ বেছে নেবে? আর এই সন্তানেরই বা সঠিক বাবাকে? এমনই কিছু মারাত্মক প্রশ্নের সম্মুখীন করবে আজকের এই সিরিজটির নাম নষ্টনীর। সিরিজটির গল্পকাহিনী এতটাই নিখুঁত যা আপনাকে একদমই চমকে দেবে। তবে এই সিরিজ হতে আপনি এক অসাধারণ শিক্ষা পাবেন, যে শিক্ষাটি প্রতিটি মানুষের জীবনেই একবারের জন্য হলেও নেওয়া উচিত। ওয়েব সিরিজের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হচ্ছে গুতুলি বসাক। সে মূলত হোস্টেলে থেকে পড়াশোনা করত, তার বিয়ে হয়নি। তবু সে একদিন সন্দেহবশত নিজের প্রেগনেন্সি টেস্ট করে এবং ফলাফল পজিটিভ পায়। এতে সে মারাত্মকভাবে চমকে যায়। তারপর সে একজনকে কল করে, কিন্তু সেই লোকটি তার কল রিসিভ করে না। তাই গুতুলি বসাক তাকে মেসেজ করে কলটি ধরার জন্য অনুরোধ করে, তবু ওপাশ থেকে ওই লোকটি কল রিসিভ করে না। আর এতে গুদুলি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং অনেক কান্না করতে থাকে। এরপর আমরা একটি সুখী দম্পতিকে দেখতে পারি। এই মেয়েটির নাম হচ্ছে অপর্ণা, ডাকনাম অপু। একসময় সে ক্লাসের টপ স্টুডেন্ট ছিল। তারপর সে ভালোবেসে ঋষভকে বিয়ে করেছে। তাদের 7 বছরের সংসার। তাদের এই দাম্পত্য জীবনে 5 বছরের একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটির নাম মিঠি। অপু এখন সংসারের কাজের পাশাপাশি একটা কাপড়ের দোকান চালায়। আর ঋষভ ছিল ফিলোসফি বিভাগের প্রফেসর। কলেজে তার প্রচুর সুনাম রয়েছে। তার বাচনভঙ্গি ব্যবহারে সবই মুগ্ধ। এরপর আমরা আবারও গুতুলিকে দেখতে পারি। সে তখন খুবই টেনশনে সিগারেট খাচ্ছিল। তারপর সে আবারও সেই লোকটিকে মেসেজ করে কল ধরতে বলে, কিন্তু সে তখন বিরক্ত হয়ে গুতুলিকে ব্লক করে দেয়। আর এতে গুতুলি আবারও কান্নায় ভেঙে পড়ে। সেদিন রাতে অপুকে নম্রতা ফোন করে। এই নম্রতা ছিল অপুর সবচেয়ে কাছের বন্ধু। তার ডাকনাম ছিল নিমু। নিমুর একটা রিলেশন ছিল, তার বয়ফ্রেন্ডের নাম ছিল সৌম্য। তাদের এই রিলেশনে কোনো ঝগড়া হলে সেটা অপুর সাথে শেয়ার করত, আর অপু সেটার সমাধান করে দিত। নিমু অপুর সংসারকে খুবই সম্মান করত। পরের দিন সকালবেলা অপু ঋষভের জন্য চা বানিয়ে আনে, আর তখন ঋষভ অপুর জন্য কবিতা বলে। 7 বছর পরও তাদের সংসারে ভালোবাসার কোনো কমতি ছিল না। এরপর অপু তার মেয়ে মিঠিকে ঘুম থেকে চা খেয়ে তোলে। তারপর সে দোকানে যাওয়ার জন্য রেডি হয়, আর ঋষভ রেডি হয় কলেজে যাওয়ার জন্য। এরপর আমরা গুতুলিকে দেখতে পাই সে সারা রাত নিজের টেনশন কমাতে নানান রকম মাদক সেবন করেছে। তারপর সে হঠাৎ কি যেন মনে করে ফেসবুকে একটা মিটু পোস্ট করে, আর এই হ্যাশট্যাগযুক্ত মিটু পোস্টের মাধ্যমে মানুষ রেপ কেস করত। গুতুলি তার পোস্টে জানায়, আমি কলেজ প্রফেসর ঋষভের প্রেমে পড়েছিলাম। তারপর ঋষভ আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে। এরপর আমি প্রেগনেন্ট হই, কিন্তু এখন আমি তার সাথে যোগাযোগ করতে চাইলেও সে আমাকে ইগনোর করছে। তাই আমি মানসিকভাবে বিপর্যস্ত। আর মুহূর্তেই গরম খবরটা চারিদিকে ভাইরাল হয়ে যায়, কিন্তু অপু এবং ঋষভের মধ্যে কেউই ফেসবুক চালাতো না, তাই তারা এই খবরটা পায় না। তবে অপুর দোকানের কাজের মেয়ে সুমি খবরটি পায়, কিন্তু সে সাহস করে অপুকে বলতে পারে না। ওদিকে এই পোস্টটি পুরো শহরে হইচই বাজিয়ে দিয়েছে, আর বিভিন্ন লোক সেই পোস্টের কমেন্টে কলকাতা পুলিশকে মেনশন করছে। আর এদিকে গুতুলি সুসাইড করার চেষ্টা করে। আর অন্যদিকে দেখতে পাই অপুর সে বয়ফ্রেন্ড নিমু এবং তার বয়ফ্রেন্ড সৌম্য একসাথে ব্রেকফাস্ট করছিল। তখন নিমুর কাছে সেই মিটু পোস্টের নোটিফিকেশন আসে। তখন সে পোস্টটি দেখে একদমই চমকে যায়, আর সে সৌম্যকে দেখায়। তারপর তারা দুজনেই বিষয়টি নিয়ে খুব ঘাবড়ে যায়। ঋষভ তো এসবের কিছু জানতো না, তাই সে ঠিকঠাকভাবেই ক্লাস নিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ঋষভের কলেজ বন্ধু প্রশান্ত তাকে ডাক দেয়, আর জানায় প্রিন্সিপাল স্যার তাকে ইমার্জেন্সিভাবে তার রুমে যেতে বলেছে। তাই ঋষভ ছাত্রদের পড়তে বলে প্রিন্সিপালের রুমে যায়। সেখানে গিয়ে সে পুলিশ অফিসারকে দেখতে পারে। তখন পুলিশ অফিসার তাকে জানায়, আপনার এক ছাত্রী গুতুলি বসাক সে আপনার নামে ফেসবুকে একটা মিটু পোস্ট করেছে। আপনি নাকি তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছেন, আর এর জন্য সে আত্মহত্যারও চেষ্টা করেছে। এমনটা শুনে ঋষভ খুবই চমকে যায়, আর সে বাধ্য হয়ে পুলিশের সাথে থানায় যায়। এরপর প্রিন্সিপাল অপুকে ফোন করে আর জানায় ঋষভকে থানায় নিয়ে গেছে। অপু তো এটা শুনে একদমই অবাক হয়ে যায় আর এর কারণ জানতে চায়, কিন্তু প্রিন্সিপাল অপুকে কারণটা বলতে লজ্জা পায়। ঠিক তখনই সমিতাকে সে মিটু পোস্টটি দেখায়। অপু তো এটা দেখে আরও চমকে যায় আর তাড়াতাড়ি নিমুকে ফোন করে। তারপর অপু আর নিমু আর সৌম্য মিলে থানায় আসে আর ঋষভের সাথে দেখা করে। তখন ঋষভ জানায়, আমি এসবের কিচ্ছু জানি না, আমাকে ফাঁসানো হয়েছে। হয়তো কোনো পাপের দায়ভার আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার এতদিনের অর্জন করা সব সম্মান ওরা নষ্ট করে দিতে চাচ্ছে।
তখন অপু তাকে সাহস দেয় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। তারপর ঋষভ তাকে একটা ভালো উকিলের সাথে দেখা করতে বলে। আর এদিকে তাদের বাড়ির কাজে মেয়ে রুমকি মিঠিকে তার স্কুল থেকে বাসায় দিয়ে আসে। রাস্তায় তাদের সাথে মিনতির দেখা হয়। এই মিনতি তাদের বাড়িতে রান্নাবান্নার কাজ করে। মিনতি যখন রুমকিকে বলে আচ্ছা দাদা নাকি কারে রেপ করছে, তখন রুমকি বলে দাদা কখনোই এমন কাজ করতে পারে না, আমি তাদের বাড়িতে 7 বছর ধরে আছি, আমি তাকে চিনি। মিঠি তখন তাদের এই কথা মনোযোগ দিয়ে শুনছিল। এরপর মিঠি বাসায় আসে আর তার মাকে ফোন করে। আর মিঠি যখন তার মাকে কথায় কথায় জিজ্ঞেস করে আচ্ছা আমার রেপ মানে কি, নিজের ছোট্ট মেয়ের মুখে রেপ শব্দটা শুনে অপু পুরাই হতবাক হয়ে যায়। আর এদিকে গুদুলির মিসক্যারেজ হয়ে যায়। আর এখানেই শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতে দেখা যায় অপু শহরের একজন নামকরা উকিলের কাছে আসে। উকিল তখন জানতে চায় আপনার আগে বা পরে ঋষভ কি কোনো রিলেশনে ছিল। তখন অপু জানায় ও যখন কলেজে পড়তো তখন ওর একটা রিলেশন ছিল, তারপরও আমাকে ছাড়া আর কারোর সাথে রিলেশনে যায়নি। ও পড়াশোনায় অনেক ভালো ছিল, অনেক মেয়েই ওর দিকে আকৃষ্ট হতো, কিন্তু কারোর সাথেই মিশতো না। ও আমাদের ডিপার্টমেন্টে কয়েকটা ক্লাসও নিয়েছিল, আমাদের মাঝে মাঝে যোগাযোগ হতো। তারপর ওর যখন চাকরি হয় তখনও আমাকে প্রপোজ করে, আর এরপর আমরা বিয়ে করি। তারপর উকিল তাদের দাম্পত্য জীবন সম্বন্ধে জানতে চায়। তখন অপু জানায় আমাদের দাম্পত্য জীবন অনেক সুখময় ছিল, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি এবং সম্মান করি। ও আমার কাছে কখনোই কোনো কিছু লুকায় না, সত্যি বলতে ও একজন আদর্শ স্বামী এবং একজন আদর্শ বাবা। তারপর অপু উকিলের সাথে আলাপ করে আসার পর খুব টেনশনে ছিল আর গাড়িতে তাদের পুরনো দিনগুলোর কথা মনে করছিল। সে মনে করতে থাকে তাদের ভালো লাগা, একসাথে সময় কাটানো, তাদের ভালোবাসা এবং বীর স্মৃতিগুলো। যে স্মৃতিগুলোর কথা মনে করে সে খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর নিমু অপুকে তার বাসার সামনে নামিয়ে দেয়। অপু বাসায় পৌঁছে দেখতে পায় সেখানে ঋতম আর স্মিতা এসেছে। ঋতম হলো ঋষভের ছোট ভাই আর স্মিতা হলো ঋতমের স্ত্রী। তারা ঋষভের এই খারাপ অবস্থার কথা শুনে চলে এসেছে। অপু তখন তাদের সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে যায়। অপু তখন খুবই টেনশনে ছিল, কারণ সে যখন উকিলের সাথে দেখা করতে গিয়েছিল তখন উকিল তাকে গুদুলির সাথে দেখা করতে বলেছে। যেহেতু ঋষভের নামে এখন পর্যন্ত কোনো আইনি কেস করা হয়নি, তাই ঋষভের কেসটি পার্সোনালি মিটমাট করাই বেটার। উকিল তখন জানায় হয়তো মেয়েটা অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, তাই হয়তোবা এখন তার কাছ থেকে পাত্তা না পেয়ে একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করতে চাচ্ছে। এসব শুনে অপু গুদুলির সাথে মিটমাট করার জন্য তার বাসায় যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়। এরপর অপু তার মেয়ে মিঠিকে আদর করে আর বলে তুমি আমাকে আজকে ফোন করে যে শব্দের মানে জানতে চেয়েছিলে এই শব্দটা আর কখনই বলবা না। এসব বলে সে মিঠিকে শুয়ে থাকতে বলে। আর মিঠিকে অপু সবসময় গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। এরপর সে ঋতম আর স্মিতাকে নিয়ে খাবার টেবিলে যায় আর খাওয়া দাওয়া শেষ করে। তারপর অপু মিঠিকে সুরানি দুরানির গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু ঋষভ ছিল ক্লাস্ট্রোফোবিয়া রোগী। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা আবদ্ধ অথবা ছোট রুম বা লিফটে অনেক ভয় পায় এবং তাদের খুব কষ্ট হয়। তাই ঋষভেরও এই আবদ্ধ জেলখানায় থাকতে খুব কষ্ট হচ্ছিল। পরের দিন অপু ঘুম থেকে উঠে হালকা কিছু খেয়ে নেয়। তারপর সে রেডি হয় হসপিটালে যাওয়ার জন্য। তখন তার সাথে ঋতমও যেতে চায়, কিন্তু অপু জানায় তুমি সাথে গেলে হয়তো মেয়েটা অস্বস্তি বোধ করবে। তাই অপু একাই বাসা থেকে বের হয়। তারপর সে নিমু আর সৌম্যকে নিয়ে হসপিটাল পর্যন্ত যায় আর তাদেরকে বাইরে রেখে অপু একটা ফুলের ডালা নিয়ে ভেতরে। গুদলি তখন অপুকে দেখা মাত্রই চিনতে পারে আর জিজ্ঞেস করে আপনাকে কি ঋষভ পাঠিয়েছে। তখন অপু জানায় উনি তো তোমার স্যার হয়, তাহলে তুমি কেন ওনার নাম ধরে বলছো। তারপর অপু তাকে বলে আমি জানি না তোমার এই বাচ্চাটা কার, যদি এই বাচ্চার বাবা ওর দায়ভার না নিতে চায় তাহলে আমাকে বলো, আমি তোমাকে তোমার চিকিৎসার সব টাকা দেবো, কিন্তু তুমি কেন ঋষভের নামে বদনাম করছো। তখন গুদলি জানায় আমি বদনাম করছি না, এটা সত্যি আপনার বরেরই সন্তান ছিল। তখন অপু জানতে চায় ছিল মানে। তখন গুদলি বলে আগে ছিল, কিন্তু গতকাল মিসক্যারেজ হয়ে গেছে। এটা শুনে অপুরও কিছুটা কষ্ট হয়। তারপর অপু বলে যদি তোমার সাথে সত্যি ঋষভের কিছু থাকতো তাহলে অবশ্যই আমি জানতে পারতাম, অথবা তুমি আমাকে বলতে পারতে, কারণ তুমি আমাকে বললে আমাদের সংসার ভেঙে যেত, তাহলে তো ঋষভের শাস্তি হতো। তখন কুতুলি জানায় আপনাদের সংসার ভাঙার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না, আমি শুধু একটু মানসিক সাপোর্ট চেয়েছিলাম, কিন্তু ঋষভ আমাকে সেটাও দেয়। তখন উপর জিজ্ঞেস করে আচ্ছা আমি ধরে নিলাম তোমাদের মধ্যে সম্পর্ক ছিল, তাহলে তুমি ওর নামে মিটু কেস কেন করতে গেলে। এসব বলতে বলতে উপর রেগে যায়। তখন গোতলি বলে আপনার স্বামী আমাকে জোরপূর্বক কোনো প্রকার সুরক্ষা ছাড়াই রেপ করত। বিষয়টা অপুর কাছে খারাপ লাগে, তবে সে সবের কিছু বিশ্বাস করে না, কারণ সে জানতো ঋষভ কখনোই এরকম খারাপ কাজ করতে পারে না, তাকে ফাঁসানো হচ্ছে। আর এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বের শুরুতে দেখা যায় কিছু কলেজ ছাত্রী গুদুলিকে নিয়ে সমালোচনা করছে। তাদের মধ্যে একজন গুদুলিকে খুব কাছ থেকে চিনত। গুদুলি ছিল কলেজের মধ্যে অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম। সে এক এক দিন এক এক ছেলের সাথে ঘোরাঘুরি করত।
বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সাথে সময় কাটাতো, নানান রকম মাদক সেবন করতো, অনেকটাই বখাটে স্বভাবের মেয়ে ছিল। এরপর অপু রাতের বেলা গুদুলিকে নিয়ে চিন্তা করে আর নিজের মিসক্যারেজের সময়টা মনে করে। মূলত অপুর একবার বাচ্চা নষ্ট হয়ে গেছিল, তাই সে মেয়েটির কষ্ট উপলব্ধি করতে পারে। আর যেহেতু মেয়েটার সাথে সে রাগারাগি করেছে, তাই সে গুদুলিকে সরি বলতে চায়। এরপর সে পরের দিন আবারও হসপিটালে যায় আর গুদুলির সাথে দেখা করতে চায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে গতকাল রাতে গুদুলির 2বার হার্ট অ্যাটাক হয়েছিল এবং সে আজ সকালেই মারা গেছে। এটা শুনে অপু অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। আর তারপর সে তাড়াতাড়ি খবরটা উকিলকে জানায়। তখন উকিল অপুকে তার চেম্বারে ডাকিয়ে আর জানায় যদি মেয়েটির পরিবার এখন কেসটা চালিয়ে নেয় তাহলে কেসটা অনেক জটিল হয়ে যাবে, আর যদি কোনো প্রকার পুলিশে কেস না করে তাহলে ঋষভকে 4-5 দিনের মধ্যে জামিন পাওয়া যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। তারপর অপু নিমুর সাথে দেখা করে আর নিমুকে বলে ওই মেয়েটার কথা খুব মনে পড়ছে। গতকাল মেয়েটার সাথে দেখবি কথা বললাম আর আজকে মেয়েটা পৃথিবীতে নেই। কিন্তু মেয়েটা কেন যে ঋষভের নামে এত বড় একটা বদনাম দিল সেটাই তো বুঝতেছি না। ঋষভের মতো একজন নীতিবান মানুষ সুরক্ষা ছাড়া জোরপূর্বক সম্পর্ক করবে, এটাও কি সম্ভব? যাই হোক, এসব নিয়ে সে তখন খুবই টেনশনে ছিল। এরপর সে বাসায় এসে ঋষভের আম্মা অর্থাৎ অপুর শাশুড়িকে জিজ্ঞেস করে, আচ্ছা ঋষভ কি ছোটবেলা থেকেই কোনো কিছু নিয়ে জেদ করতো? তখন তার মা বলে সেরকম করতো না, তবে একবার করেছিল। তখন অপু জানতে চায় কি নিয়ে। তখন উনি বলে সে বছর কালী পুজোয় ঋষভের বাবা রকেট কিনে এনেছিল। আমরা সবাই ঋষভকে রকেটটি বোতল থেকে ওড়াতে বলেছিলাম, কিন্তু ঋষভ সবার সাথে জেদ করে হাত দিয়ে উড়িয়েছিল। আমরা তখন তাকে কিছুই বলতে পারিনি, কারণ ঋষভ আমাদের বুঝিয়েছিল ও পারবে আর ওটাও সেফ। এসব শুনে অপু বাজে চিন্তা করতে থাকে। অপু ভাবতে থাকে ঋষভ কিভাবে গুদুলিকে রেপ করেছে। যাই হোক, তারপর তারই ধারণাটি সে কাটিয়ে নেয়। এদিকে মিঠি আর বুবাই একসাথে খেলছিল। এই বুবাই ছিল রিতমের ছেলে। মিঠি তখন গল্প করতে করতে রেপ শব্দটা আবারও বলে। অপু তখন এটা শুনে অনেক রেগে যায় আর মিঠিকে থাপ্পড় দেয়। তখন সেখানে রুমকে সে বিষয়টি সামলে নেয়। অপু তখন মন খারাপ করে ছাদে যেতেই তাকে উকিল ফোন করে আর জানায় মেয়েটির পরিবার কোনো প্রকার কেস করে নেই, তারা দাফন কার্য সম্পূর্ণ করে চলে গেছে। আমরা এখন যে কোনো সময় ঋষভের জামিন করিয়ে আনতে পারবো। এইসব শুনে অপুর মনটা একদম ভালো হয়ে যায় আর সে তখন একমাত্র মেয়ে মিঠির কাছে সরি বলে আর তার মেয়েকে বলে রেপ শব্দটা খুবই খারাপ শব্দ, এটা অনেক পেইনফুল এবং কষ্টকর জিনিস, তুমি আর কখনো এটা বলবে না। তখন মিঠি জানায় আচ্ছা মাম্মা। পরের দিন তারা ঋষভের জামিন করিয়ে আনে আর এখানেই শেষ হয় 3য় পর্ব। 4র্থ পর্বের শুরুতে দেখা যায় ঋষভ বাড়িতে এসে সবার সাথে ঠিকমতো কথা বললেও অপুর সাথে তেমন কথা বলে না, কারণ অপু তার সব কাজ নিমু আর সম্মুখে নিয়ে করতো। এই বিষয়টা ঋষভের তেমন একটা পছন্দ হয় না। মূলত ঋষভ কখনো চাইতো না ওদের পারিবারিক ঝামেলায় বাইরের লোক জড়িত হোক। আর এদিকে নিমু এবং সৌম্য ভাবতে থাকে মেয়েটি কেন এতদিন ঋষভকে ভাসাতে চেয়েছিল। মেয়েটি যদি সত্যি তাকে ভাসাতে চাইতো তাহলে তো সে কোনো কিছু দাবি করতো। এইসব নিয়ে তারা কিছুটা টেনশন করে। পরের দিন অপু ঋষভের কাছে মেয়েটির ব্যাপারে জানতে চায়। তখন ঋষভ কিছুটা মন খারাপ করে আর বলে কটা দিন জেলে ছিলাম, একদম মন ভালো নেই, এইসব নিয়ে পরে কথা বলবো। তখন অপু বলে এটা কিন্তু শুধু জেলের ব্যাপার না, গত কয়েকদিনে 2টো প্রাণও চলে গেছে। এটা শুনে ঋষভ রেগে যায় আর বলে তুমি কি জানতে চাও বলো। গুদরির বিষয়টাই তো। একসময় গুদরি আমার ছাত্রী ছিল, মেয়েটি পড়াশোনার অনেক মেধাবী ছিল, তবে চরিত্রের দিক থেকে একদম বাজে। কলেজের কয়টা বয়ফ্রেন্ড ছিল তা গুলি শেষ করা যাবে না। মফস্বল থেকে উঠে আসা একটা নষ্টা মেয়ে। ও যেহেতু ভালো ছাত্রী ছিল তাই আমরা ওকে তেমন কিছু বলতাম না। আর তুমি বলে 2টা প্রাণ চলে গেছে, আরেকটাকে। তখন অপু বলে ওর বেবি। এটা শুনে ঋষভ চমকে যায়, কারণ সে কখনোই এতটা গভীরভাবে চিন্তা করেনি যতটা গভীরভাবে অপু ভাবে। যাই হোক, এরপর তারা সবকিছু সামলে নিয়ে মিঠেকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ঋষভ অপুকে আদর করে আর তখনই হঠাৎ নিমু তাকে কল করে আর এতে ঋষভ অনেকটা বিরক্ত হয় এবং সেখান থেকে চলে যায়। তখন নিমু অপুর সাথে আগামীকাল দেখা করতে চায়। পরের দিন নিমু অপুকে গুদুলির ফেসবুক প্রোফাইল দেখায়। সেখানে গুদুলির একটা ছবিতে তার গলায় একটা লকেট ছিল। সেই লকেটের অক্ষরটা ছিল আর গুদুলি নামের কথা তো আর নেই, তাহলে এই 8 টাকার। আর এটাই বুঝতে চাই নিমু। তখন অপু বলে আমি ঋষভের কাছে শুনেছি ওর নাকি অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, হয়তো তাদের মধ্যে কি একজন হবে। এরপর সে বাসায় চলে আসে আর সেদিন রাতে অপু তার ফোনে ফেসবুক অ্যাপটি ইনস্টল করে নেয় আর তার একটি পুরনো অ্যাকাউন্ট ওপেন করে। তারপর সেখানে ঋষভ চলে আসায় অপু ফোন রেখে শুয়ে পড়ে। পরদিন ঋষভের কলেজ সেমিনারে একটা প্রোগ্রাম ছিল, সেখানে ঋষভকে বক্তব্য দিতে হবে। তাই ঋষভ আর অপু একসাথে কলেজে যাচ্ছিল। তখন প্রশান্ত ঋষভকে ফোন করে আর জানায় সত্যিকদের গ্রুপ তোর সাসপেনশনের জন্য স্বাক্ষর নিচ্ছে, তারা তোর বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ রেখেছে। ঋষভ কথা বলার সময় সাউন্ড স্পিকারে রেখেছিল, তাই অপু বিষয়টি শুনে ফেলে আর এতে দুজনেই খুব টেনশনে পড়ে যায়। যাই হোক, এরপর তারা আবারও কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে অত্যন্ত সম্মানের সহিত ঋষভকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ঋষভ তার বক্তব্যের শুরুতেই গুদুলির
আত্মার শান্তির জন্য 2 মিনিট নীরবতা পালন করে। এরপর সে তার সাথে ঘটে যাওয়া এতদিনের ঘটনাটা বলতে থাকে। তখন সবাই মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনছিল। বক্তব্য শেষের দিকে ঋষভ জানায়, যে কোনো পরিস্থিতিতেই হোক আমি ওর শেষ সময় ওর পাশে থাকতে পারিনি, তাই ওর স্মৃতির উদ্দেশ্যে এই ফুলটুকু রইল। বিষয়টা উপর কাছে অনেক কৌতূহলী লাগে, কারণ বাড়িতে ঋষভ বলেছিল গুদরি নাকি অনেকটি বখাটে নষ্ট একটা মেয়ে, আর এখন সে কলেজে এসে তাকেই সম্মান দিচ্ছে। জেকের পর উপু একজন কলেজ ছাত্রের সাথে কথা বলে আর জানতে পারে গুদলি খুবই ভালো ছাত্রী ছিল, আজ তার কলেজে পেপার পড়ার কথা ছিল। এসব শুনে অপু কিছুটা অবাক হয় আর জানতে চায় গুদলি তো একটা বখাটে মেয়ে ছিল, তাই না? তখন পাশ থেকে অনুভব কথাটা শুনে উত্তর দেয় আর বলে সেটা বখাটের সংজ্ঞার উপর নির্ভর করে। এর মধ্য দিয়ে শেষ হয় 4র্থ পর্ব। পঞ্চম পর্বে শুরুতে দেখা যায় অপু বাসায় এসে অনুভবের ফেসবুক প্রোফাইলটা ঘাটাঘাটি করে। সেখান থেকে সে দেখতে পায় গুদলির সাথে অনুভবের অনেক ভালো একটা সম্পর্ক ছিল, তারা একসাথে অনেক ছবি তুলেছে। এসব দেখে অপু ধারণা করে হয়তো অনুভবের থেকে গুদলির সম্পর্কে ধারণা নেওয়া যাবে, তাই সে অনুভবকে মেসেজ করে তার নাম্বার চায়। তারপর রাতের বেলা অনুভব তাকে নাম্বার দেয়। তখন অপু তার সাথে আগামীকাল বিকেলে দেখা করতে চায়, তখন অনুভবও রাজি হয়। তারপর তারা পরের দিন বিকেলে দেখা করে। তখন অপু অনুভবের কাছে গুদলির ব্যাপারে জানতে চায়। তখন অনুভব জানায়, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু আমাকে সত্যি ভালো বন্ধু ভাবত। আর তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন অনুভব গুদলিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই তো আমাকে ভালোবাসিস না, কিন্তু যাকে ভালোবাসিস তার সাথে কি ভালো আছিস? তখন গুদলি জানায়, এভাবেই বলিস কেন, তোকে আমি অনেক ভালোবাসি। মূলত গুদলি কলেজের প্রায় ছেলেদের সাথেই গভীরভাবে মিশত, নেশাও করত। এরপর অনুভব জিজ্ঞেস করে, আচ্ছা তোরা বিয়ে করবি কবে? তখন গুদলি জানায় সে বিবাহিত। এটা শুনে অনুভব জিজ্ঞেস করে, এরকম একটা অনিশ্চিত সম্পর্কে কেন আছিস? তখন গুদলি বলে, তাকে ছাড়া তো থাকতে পারি না, তাই। আর সব সম্পর্কে কি বিয়ে করতে হবে নাকি? তারপর একদিন হঠাৎ করে গুদলি কলেজে এসে বন্ধ করে দেয়, ফোন দিলে ফোনও ধরে না। তখন অনুভব তার বাড়িতে গিয়ে দেখে গুদলি অনেক কান্না করছে। অনুভব তখন কারণ জানতে চায়। তখন গুদলি বলে, ও এখন আর আমার কল রিসিভ করে না, আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। তখন অনুভব তার নাম জানতে চায়, কিন্তু গুদলি সেটা বলে না। এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। তখন অপু জানতে চায়, আচ্ছা তোমার কি মনে হয় তোমাদের স্যার কি এত জঘন্য কাজ করতে পারে? তখন অনুভব বলে, সেটা তো বলতে পারছি না, তবে স্যার সবসময় মেয়েদেরকে তার প্রতি আকৃষ্ট করতে চাইতো। সে চাইতো মেয়েদের তার আশেপাশে ঘোরাঘুরি করুক, খোলামেলা পোশাক পরুক। এসব শুনে অপু খুবই কষ্ট পায় আর সেখান থেকে চলে আসে। তারপর সে নিমুর সাথে দেখা করে। তখন সমু তাকে একটা ভয়েস নোট শোনায়। সেখানে প্রত্যুষা বসাক নামে একটা মেয়ে বলেছে, দিদি তুই এভাবে চলে যেতে পারিস না, আমাকে এখন কে কলকাতায় পড়ানোর স্বপ্ন দেখাবে, আমাকে কে বই খাতা কিনে দেবে? দিদি আমি তোর সব কষ্ট বুঝতে পারতাম, তুই নিজের মধ্যে হাজারো কষ্ট লুকিয়ে রেখে আমাদের সাথে হাসতি। ওর কোনোদিন ভালো হবে না, ওর পাপের শাস্তি পাবেই পাবে। এটা শুনে অপু বুঝতে পারে এই মেয়েটা হয়তো আসল সত্যিটা জানে। তারপর তার মেয়েটার প্রোফাইল থেকে ঠিকানা কালেক্ট করে। এরপর অপু সেখানে যেতে চায়, তাই নিমু এবং সম্মুখে সবকিছু রেডি করতে বলে। তারপর অপু বাসায় এসে জানায় তার কাপড় আনতে বিষ্ণুপুর যেতে হবে। তখন তার শাশুড়ি বলে, সবে ঋষভ বাড়ি ফিরল, তাই কয়েকটা দিন পর শাড়ি আনতে যেও। তখন অপু জানায় তাঁতিদের ট্যাগ আটকে আছে, এই জন্য যেতে হবে। আর আপনারা তো এখন আছেনই, এই সময় ঘুরে আসা বেটার হবে। আর এটা তো একদিনের ব্যাপার, এইসব বলে সে সবাইকে রাজি করিয়ে নেয়। পরের দিন অপু নিমু আর সৌম্য মদনীপুরের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে তারা গুদলির বাসা খুঁজে বের করে আর গুদলির বাড়িতে যায়। আর এখানেই শেষ হয় পঞ্চম পর্ব। ষষ্ঠ পর্বের শুরুতে দেখা যায় অপু তাদের পরিবারের কাছে গিয়ে গুদলির সম্পর্কে জানতে চায়। গুদলির মা বাবা অনেক আগেই মারা গেছে। তারপর থেকে গুদলি তার কাকা কাকির কাছে বড় হয়েছে। তারা জানায় গুদলি ছোটবেলা থেকে কিছুটা দুষ্ট প্রকৃতির ছিল, বাবা মার আদর না পেয়ে যেমনটা হয় আর কি। তবে পড়াশোনায় ভালো ছিল, তাই কলকাতায় পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে নাকি নেশা করতো, বিভিন্ন ছেলেদের সাথে মিশত। তখন সময় জানতে চায়, আচ্ছা আপনারা এই ঘটনার পর পুলিশে কেস করলেন না কেন? তখন গুদলির কাকি জানায়, বিয়ের আগেই পেটে বাচ্চা, এইসব যদি সমাজের লোক জানতো তাহলে তাদেরকে এক ঘরে করে দিত। আর আমাদের তো একটা মেয়ে আছে, তার পড়াশোনা বিয়ে এইসবের সমস্যা হতো, তাই আমরা এসবে জড়াইনি, শুধুমাত্র দাফন সম্পন্ন করেই চলে এসেছি। তারপর তারা প্রত্যুষার কাছে আসে আর তার কাছে দিদির প্রেমিকের কথা জিজ্ঞেস করে। তখন প্রত্যুষা বলে, আমাকে কোনোদিন দিদি তার বয়ফ্রেন্ডের নাম বলেনি, তবে দিদি যখন গ্রামে আসছিল তখন তার সাথে একজন মধ্যবয়স্ক লোক দেখা করতে আসছিল। আমি সেদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, আসার পথে রাস্তায় দেখি সেই লোকটি দিদির সাথে জোর করে মিশতে চাচ্ছে। কিন্তু দিদি বলছে, আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, সংসারও করতে চাইনি, শুধু একটু মানসিক সাপোর্ট চেয়েছিলাম। সবার সামনে দেখা হলে পাশ ফিরে এমনভাবে হেঁটে যাও যেন আমি তোমার কেউ না, তাহলে এখন কেন এত ভালোবাসা? তখন সেই লোকটি দিদির কোনো কথায় কান না দিয়ে তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। এরপর সেদিন তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়
আর দিদি আবারও কলকাতায় চলে যায়। কিন্তু তারপর থেকে দিদি যখনই বাড়ি আসতো তখনই তাদের মধ্যে ঝগড়া হতো। দিদি তাকে অনেক ভালোবাসতো, তাই দিদি তাকে ফোন করে বলেছিল, স্বীকৃতি চাই না, সংসার চাই না, তবে একটা সম্পর্ক তো, কিন্তু তুমি তো আমাকে কখনো সেটা অনুভবই করতে দাও না। সেফটির জন্য তুমি ওসবও ব্যবহার করো না, আবার তোমার একটা ছবি ফেসবুকে আপলোডও করতে পারি না, তাহলে এটা আবার কিসের ভালোবাসা? কিন্তু সেই লোকটি এসব শুনে দিদির সাথে ঝগড়া করে আর তাকে খুব বেশি পরিমাণে ইগনোর করে। এরপর যখন দিদি কলকাতায় আসে তখন আর আমাদের কল রিসিভ করতো না, মেসেজ করলেও বলতো পরে কল দিচ্ছি। দিদি তখন খুব কষ্ট পাচ্ছিল, একা একা মন খারাপ করে থাকতো, আমাদের সাথে কোনো কিচ্ছু বলতো না। তখন ওপর জিজ্ঞেস করে, তোমার দিদির অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল তাই না? তখন প্রত্যুষা বলে, না তো, বন্ধু ছিল অনেক, তবে দিদি শুধু ওই লোকটাকে ভালোবাসতো। তখন সৌম্য বলে, ছবি দেখলে তুমি চিনতে পারবে? তখন প্রত্যুষা জানায়, পারবো। তখন অপু তাকে ঋষভের ছবি দেখায়, তখন সে জানায়, এই লোকটাই। এটা শুনে উপর পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। তার 7 বছরের সংসার, ঋষভের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা সব ধূলিসাৎ হয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে। আর এদিকে প্রশান্ত ঋষভকে ফোন করে আর জানায়, তোর সাসপেনশনের জন্য ওরা যে সই জোগাড় করছিল সেখানে মাত্র 9টা সই জোগাড় হয়েছে, আর ওখানে তেমন কোনো জোরালো সই নেই। তখন ঋষভ বলে, তাহলে ওরা আমার কোনো ক্ষতিই করতে পারবে না। অন্যদিকে উপু সেখান থেকে সরাসরি উকিলের কাছে যায় আর উকিলকে জানায়, আপনি খুব শীঘ্রই একটা ডিভোর্স নোটিশ তৈরি করে ঋষভের কাছে পাঠান। তখন উকিল অবাক হয়ে আর বলে, আপনি তো তাকে অনেক ভালোবাসেন, তাহলে হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছেন? তখন নীলু বলে, একটু ভেবে সিদ্ধান্ত নে, তোর 7 বছরের সংসার, একটা মেয়েও আছে। তখন অপু বলে, এটা যদি শুধু পরকীয়ার সম্পর্ক থাকতো তাহলে হয়তো আমি একটু ভাবতাম, কিন্তু না, এটা জোরপূর্বক শারীরিক সম্পর্ক। অপু তখন আরও বলে, হয়তো আমি ঋষভের উপর নির্ভরশীল, ওকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে, তাই বলে কি জেনে শুনে এরকম নরপিশাচ মানুষের সাথে থাকা সম্ভব? এসব শুনে উকিলও রাজি হয়। এরপর অপু বাড়ি ফিরে। তখন ঋষভ বলে, আমি গিজারটা অন করে দিয়েছি, তুমি স্নান করে নাও। তখন অপু বলে, স্নান কি সব কিছু ধুয়ে দিতে পারে ঋষভ? তখন ঋষভ বলে, বিষ্ণুপুর থেকে কি তুমি কাব্যিক হয়ে ফিরেছ? তখন অপু বলে, কবিতা, কাব্য, ছাত্রীদের মুগ্ধতা, এসব তো তোমার কাম্য ঋষভ। তাদের এসব কথাবার্তা শুনে অপুর শাশুড়ি বলে, এসব তর্ক করা বাদ দাও। জানো অপু, আজ ঋষভ অনেক সুন্দর শরৎ বাজাচ্ছিল, তুমি থাকলে অনেক সুন্দর হতো। তখন অপু বলে, আপনার মনে আছে কি মা, রোম যখন পড়ছিল তখন নীরু বেহালা বাজাচ্ছিল? এসব বলে কাঁদতে কাঁদতে অপু স্টান করতে চলে যায়, কিন্তু ঋষভ এসবের কিছু বুঝতে পারে না। তখন ঋষভকে প্রশান্ত কল দেওয়ার জানায়, হয়তো এখন তোর বাঁচাটা মুশকিল হয়ে পড়বে, কারণ তোর সাসপেনশনের জন্য যে সই জোগাড় করা হচ্ছিল সেখানে একটা জরুরি সই পড়ছে। তখন ঋষভ বলে, কি সই করছে? তখন প্রশান্ত জানায়, অপু। মূলত অপু উকিলের সাথে দেখা করে কলেজে যায় আর ঋষভের বিরুদ্ধে সই করে। আর এখন অপু স্টান শেষ করে নিজের প্রেগনেন্সি টেস্ট করে আর সেও তখন ফলাফল পজিটিভ পায়। এখন অপুর পেটেও ঋষভের সন্তান। সে এখন কি করবে? হয়তো ঋষভকে ছেড়ে দিলে তার এই সন্তানকে পিতৃ পরিচয় ছাড়াই বড় করতে হবে। আর এদিকে ঋষভই বা অপুকে ছাড়া কিভাবে থাকবে? এরকম একটা রহস্যের ভায়াজালে শেষ হয় এই সিরিজের প্রথম সিজন। এই মাসের 26 তারিখে এই সিরিজের দ্বিতীয় সিজন আসবে। আপনি যদি সবার আগে সেই সিজনের গল্প শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর আমাদের সমাজে এরকম অনেক পুরুষ বা নারী আছে যারা নিজেদের সৌন্দর্য এবং প্রতিভা নিয়ে অপর পক্ষকে আকৃষ্ট করতে চায়। আর সেই সুন্দরী এবং প্রতিভাবান মানুষগুলোকে অনেকেই ক্রাশ বা আইডল হিসাবে মানে, কিন্তু সে মানুষগুলোই সবার অগোচরে এমন এমন পাপ করে বেড়ায় যা আমাদের কল্পনারও বাইরে। তাই কারো সৌন্দর্য দেখে জীবনসঙ্গিনী বানাবেন না। যে মানুষটি আপনাকে মিষ্টি মিষ্টি কথায় ভরিয়ে রাখতে পারে সে মানুষটি গিরগিটির মতো রূপ বদলাতে পারে। তাই নিজে সতর্ক থাকুন আর নিজের প্রিয় মানুষটিকে সযত্নে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।